আমন্ত্রণ জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন জয়যাত্রা সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ আল হাদি। আপনারা জানেন জয়যাত্রা সংলাপে আমরা কথা বলার চেষ্টা করে থাকি বাংলাদেশের প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে। আমাদের আলোচনায় যুক্ত হয়ে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্মানিত অতিথিরা। তারই ধারাবাহিকতা আমাদের সাথে আজকেও সম্মানিত অতিথিরা রয়েছেন। আজকে যারা আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন, আলোচনার শুরুতেই আমরা তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন জনাব আব্দুল মান্নান হাওলাদার, সম্মানিত সভাপতি, স্বেচ্ছাসেবক লীগ মতিঝিল থানা; কাজী কানিস মুক্তা, সম্মানিত সদস্য, কাফরুল থানা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ; জনাব মাহবুর রহমান কাজল, অফিসার ইনচার্জ, দর্শনা থানা, চুয়াডাঙ্গা; জনাব মফিজুর রহমান সাতক্ষীরা থেকে রয়েছেন, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নেতা। আমরা তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে থাকব, বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং এই যে করোনা পরিস্থিতি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনার শুরুতেই যাচ্ছি মতিঝিল, যেখানে রয়েছেন জনাব আব্দুল মান্নান হাওলাদার, সম্মানিত সভাপতি, স্বেচ্ছাসেবক লীগ মতিঝিল থানা। আপনি আমাদের সাথে রয়েছেন। আমরা যেমনটি বলছিলাম যে আমরা জয়যাত্রা সংলাপে কথা বলার চেষ্টা করে থাকি সাম্প্রতিক বাংলাদেশকে নিয়ে। আপনি জেনে থাকবেন যে প্রতিদিনই কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যাও বাড়ছে। কোনোদিন হয়তো মৃতের সংখ্যা কম, আক্রান্তের সংখ্যা কম, আবার পরের দিনই হয়তো বেশি হয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে কিন্তু মানুষের পেছনে বিভিন্ন কারণকে উল্লেখ করার চেষ্টা করছে, স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে না চলা। আপনার কি মনে হয় যে আসলে ভবিষ্যতে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে বা কি কারণে এমনটি হচ্ছে? ধন্যবাদ। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, বিষয়টা হলো বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা এই করোনা মহামারীতে আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষকে যেন সচেতন করছেন, দিনরাত পরিশ্রম করছেন এবং তার নেতাকর্মীকেও এই করোনা ভাইরাস থেকে, এই করোনা মহামারী থেকে কিভাবে মানুষকে উপকার করা যায়, কিভাবে করোনাকে প্রতিরোধ করা যায়, কিভাবে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা যায়, সেই পরিপ্রেক্ষিতে ধারাবাহিকভাবে তিনি কাজ করছেন। তার ধারাবাহিকতায় আমরা দেশের মানুষ, সাধারণ মানুষ, বিভিন্ন সেক্টরের মানুষ এবং আমরা যারা রাজনীতি করি, আমরাও দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। সেটা হলো জননেত্রী শেখ হাসিনা যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, যেভাবে করোনা নিয়ে বাংলাদেশে কাজ করছেন তিনি, আমি মনে করি না বিশ্বের অন্য কোনো দেশ এইভাবে এই করোনা মোকাবেলা থেকে মানুষকে, এই করোনা থেকে মানুষকে বাঁচানোর জন্য একজন রাষ্ট্রপ্রধান যেভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে, যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, অন্য কোনো দেশ আমার মনে হয় না, আমার জানা নেই। সবাই সব দেশই করোনা আক্রান্ত, কিন্তু যে পরিবারে এই মহামারী থেকে আমাদের রক্ষা করার জন্য জননেত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন, আমরা চেষ্টা করছি। তার বাংলাদেশের দৃষ্টান্ত অন্যান্য দেশ অনেক পিছানো। সেই ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। সচেতনতার বিকল্প নাই। এখন মানুষ যেভাবে ট্রানজিট করছেন, যেভাবে গণপরিবহনে যেভাবে যাতায়াত করছেন, আজও আমি অনেকগুলো পত্রিকায় দেখলাম, সংবাদে দেখলাম যে গণপরিবহনে যারা আছেন তাদের যেন এই করোনাটাকে কোনো বিষয়ই মনে করছে না তারা। এখন আমরা সাধারণ লোক যদি আমরা ব্যক্তিগতভাবে আমরা মতিঝিলে বসবাস করি, আমরা মাইকিং করেছি এবং মানুষকে ঘরে রাখা উদ্বুদ্ধ করেছি, বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের ওয়ার্ডের কাউন্সিলর মোজাম্মেল হক, তারও নেতৃত্বে আমরা কাজ করেছি। স্বেচ্ছাসেবক লীগ জননেত্রী শেখ হাসিনা হাতে করা একটা সংগঠন এবং আমাদের সাংগঠনিক নেত্রী জননেত্রী শেখ হাসিনা। আমরা সবসময় জননেত্রী শেখ হাসিনা আদর্শ থেকে আমরা বাইরের দিকে যাওয়ার কোনো সুযোগ আমরা গ্রহণ করি। আমরা একটা জিনিস চিন্তা করি যে সংগঠন যাই করুক, আমাদের সংগঠনের সাংগঠনিক নেত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি যখন যে কোনো দুর্যোগে, যে কোনো আন্দোলন সংগ্রামে, যে কোনো, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, যে কোনো দুর্যোগ, যে কোনো মহামারীতে আমাদের স্বেচ্ছাসেবক লীগকে তিনি যেভাবে দেখেছেন, এবং আপনি জানেন গত বৃহস্পতিবার জাতীয় সংসদের পার্লামেন্টে তিনি দাঁড়িয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন কর্মকাণ্ডকে নিয়ে, এই করোনাকে কেন্দ্র করে বিভিন্ন কর্মকাণ্ডকে তিনি প্রশংসিত করেছেন। এবং উনি যে আশা নিয়ে আমাদের স্বেচ্ছাসেবক লীগ গঠন করেছেন, আমরা ন্যূনতম হলো
তার এই এই আশাটাকে আমরা পরিপূর্ণ করার সম্মানিত জন্য সভাপতি, আপনার আমরা কাছে- আপনার কথার সূত্র ধরে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি যেমনটি বলছিলেন ত্রাণের কথা, ত্রাণ তৎপরতার কথা, বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেই কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, এবং আপনারা যারা রাজনীতিবিদ, রাজনীতিক যে সমস্ত সংগঠন দলগুলো রয়েছে তারাও তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তারপরেও একটি বিষয় নিয়ে শুরুর দিকে একটি সমালোচনার সৃষ্টি, যেটি গণমাধ্যমে এসেছে, বিচ্ছিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলার চেষ্টা করছে যে বিশেষ করে ক্ষমতাসীন যে দলটি রয়েছে তাদেরকে ঘিরে যে দলীয় পরিচয় অনেক ক্ষেত্রেই ত্রাণ দেওয়া হচ্ছে, এবং ঢাকাকে ঘিরে যেটি বলার চেষ্টা করা হচ্ছিল যে 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 এলাকার ভোটার সেই ভোটারদেরকে বা তারা ভোটার কিনা সেটি নিশ্চিত হওয়ার পরেই তাদেরকে ত্রাণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি আসলে কতটা সঠিক? অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না। একটি বৃহৎ সংকট এবং একটি বৃহৎ কাজ করতে গেলে কিছু স্বার্থনীতি লোক এটাকে সমালোচনার দিকে নিতে চায়। রাজনীতির এই প্রাণকে নিয়ে আমি এই প্রাণ এবং এই করোনাকে নিয়ে কেউ যাতে রাজনীতি না করে, এটা আমরা সবসময় তাদের কাছে আহ্বান করছি। আপনি জানেন যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 50,000 লোককে আর্থিক অনুদান অনুদান দিয়েছেন 2500 টাকা করে, এবং ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার প্রতিটা ওয়ার্ডে পৌঁছিয়ে দিয়েছেন। আমরা সেভাবে সেই ত্রাণগুলোকে ওই ওয়ার্ডের কাউন্সিলর এবং নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে আমরা বাড়ি বাড়ি গিয়ে, এবং কে ভোটার না, আমাদের এলাকার জনগণ যারা, আমরা তাদের দ্বারঘরে পৌঁছে দিয়েছি। এখন একটি দল যারা অনেক কথা বলে, কিন্তু তারা দেখেন, সত্যি কথা বলতে কি, আমি করোনাকে নিয়ে কাউকে কটাক্ষ করতে চাই না, কিন্তু আমার চোখে একটি দৃশ্যমান হয়েছে যারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের কোনো সহযোগী সংগঠন আমার চোখে দেখা মতো আমার মতিঝিলে কোনো জায়গায় তারা প্রাণকে কেন্দ্র করে, করোনাকে কেন্দ্র করে মানুষের পাশে দাঁড়ায়নি। শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনা যে সংগঠনগুলো আছেন এবং এই এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, যাদের সামর্থ্য ছিল, যাদের আন্তরিকতা ছিল, তারা ছাড়া এই এলাকায় মতিঝিলে আমি দেখিনি কাউকে বিএনপির কোন নেতা কর্মীকে মানুষের পাশে দাঁড়াতে। তাহলে এই বৈষম্য কেন? মানুষ তো মানুষের জন্য। আজকে যারা বড় বড় কথা বলছেন, আজকে জননেত্রী শেখ হাসিনা একজন তিনি গণভবনে বসে তার নেতা কর্মীকে দিক নির্দেশনা দিচ্ছেন। তিনি একা বাংলাদেশের রাষ্ট্রের যে কোনো প্রতিকূলতার ব্যাপারে তিনি সচেষ্ট আছেন, তিনি কাজ করে যাচ্ছেন। তাহলে পাশাপাশি আমরা কি বিরোধী দলকে আমরা কি আশা করি না? তারা কি এদেশের জনগণ না? এদেশের জনগণের ভোট কি তারা পাননি? এদেশের জনগণ তাদের ভোট নির্বাচিত করেনি? তাহলে তারা আজকে কেনই মানুষের সেবা থেকে দূরে? এটা আমার প্রশ্ন আপনার মাধ্যমে। আমি জানি না বিএনপি কে আছে আপনাদের সাথে আমাদের সাথে, আমি ওনার পরিচয় জানি না। আমি ওনার কাছে সুস্পষ্ট আমি জানতে চাই যে বিএনপির লোকরা কেন এই মানবতার সেবার কাজে নিজেদের নিযুক্ত করছেন না, এই মহামারীতে তাদের কোনো ভূমিকা পালন করছেন না। আমার তার কাছে প্রশ্ন, এটা আমাকে যেন উত্তর দেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত সভাপতি, মতিঝিল থানা স্বেচ্ছাসেবক লীগ। আপনি আমাদের সাথে থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসব। আমরা এবারে যাচ্ছি কাফরুলে, যেখানে রয়েছেন কাজী কানিস মুক্তা, সম্মানিত সদস্য কাফরুল থানা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। আপনার সাথে আমরা আলোচনার বিষয় নিয়ে যেটি কথা বলতে চাই, আপনি জানেন যে সামনে কোরবানির ঈদ, পশুকে ঘিরে, পশুর হাটকে ঘিরে স্বাস্থ্যবিধি মানা না মানা এটি নিয়ে কিন্তু একটি শঙ্কা তৈরি হয়েছে, আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেকেই কিন্তু বলার চেষ্টা করছে যে এই ঈদকে ঘিরে বা পশুর হাটকে ঘিরে হয়তো আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বা আরও বেশি আক্রান্ত হতে পারে, মারাও যেতে পারে। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট চলা, এবং আজকে কিন্তু যেটি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী যেটি নিশ্চিত করার চেষ্টা করেছেন যে হাটে কিন্তু একটি মেডিকেল টিম থাকবে, তারা স্বাস্থ্যবিধির পাশাপাশি কিন্তু পশু যে অসুস্থ পশু না, অনুপযুক্ত পশু না, সেটিও তারা তদারকি করবে। তো এই বিষয় নিয়ে আসলে আপনি কতটা শঙ্কিত বা এই নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। যে সিদ্ধান্তটা আসলে এবার নেওয়া হয়েছে যে পশুর হাট, হ্যাঁ অবশ্যই এটা যদি আগে যেরকম আমাদের খুব কাছাকাছি দেখা গেছে হাট হয়েছে,
এবার যদি ওটা ওরকম হয় যে কাছাকাছি হাঁটলে অবশ্যই সংক্রমণ অনেক বেড়ে যাবে, সংক্রমণ অনেক বেড়ে যাবে, যেটা আসলে বলার মতো না। কারণ একটা কথা সত্যি যে আমরা যে স্বাস্থ্যবিধি এটা খুব একটা, আমরা যেটা স্বাস্থ্যবিধি সেটা আসলে খুব একটা আমরা মানছি না, আমরা কিন্তু খুব মানছি না এটা। আমাদের যেন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, সবাই যেন মেনে চলে, তার জন্য অনেক কিছু হচ্ছে, চারপাশ থেকে অনেক রকম উদ্যোগ নেওয়া হচ্ছে, অনেক কিছু করছে, অনেক সচেতনামূলক অনুষ্ঠান হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু স্বাস্থ্যবিধি কিন্তু কেউ তেমন ভাবে মানছে না, তেমন ভাবে মানছে না। আর গরুর হাটের যে ব্যাপারটা, আমি মনে করি যে একদিক দিয়ে খুব ভালোই হচ্ছে যে গরুর হাট হচ্ছে না, খুব একটা হচ্ছে না। অবশ্যই এটা আমাদের জন্য ভালো। আপনার সাথে আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি জানবেন বা জেনে থাকবেন যে এই যে করোনাকালীন সময়ে চিকিৎসা খাত রয়েছে, চিকিৎসক সমাজ রয়েছে, তাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ রয়েছে এবং তারা কিন্তু যথাসাধ্য তাদের ভূমিকা পালন করার চেষ্টা করছে। তারপর আমরা জানি যে অতি সাম্প্রতিক সময়ে আপনার জেকেজি হেলথ কেয়ার, রিজেন্ট হাসপাতালকে ঘিরে বিভিন্ন সমালোচনা সৃষ্টি হয়েছে, স্বাস্থ্য খাতের বিভিন্ন দুর্নীতির কথা বেরিয়ে আসছে, যার জন্য ইতিমধ্যে 11 সদস্যের একটি তদন্ত কমিটি গঠনও করা হয়েছে। আজকে যেটি প্রকাশিত একটি খবর যে জেকেজি হেলথ কেয়ারকে ঘিরে যে দুর্নীতির কথা বেরিয়ে আসছে, যে তারা করোনার যে নমুনাগুলো, পরীক্ষার নমুনা, সেগুলো সংগ্রহ করতে, পরবর্তীতে তারা কিন্তু হয়তো ডাস্টবিনে ফেলে দিত অথবা নিজের মতো করে পরীক্ষা না করেই মানুষকে মোবাইলে রিপোর্ট পাঠিয়ে দিত। এই বিষয়টি নাকি জানতেন স্বাস্থ্য অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক। তাকে উদ্ধৃতি করে কথাটি বলার চেষ্টা করেছেন জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা। তো সেক্ষেত্রে যদি সত্যিই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কর্তৃক এটি জেনে থাকে আগেই, তারপরেও এই যে ব্যবস্থা না, যদি সত্যিকার অর্থে এটি ঘটে থাকে, তাহলে বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? আর যদি মিথ্যে হয়, তাহলে এই যে ডক্টর সাবরিনা যিনি অভিযোগ করলেন তার বিরুদ্ধে যথাযোগ্য শাস্তি নেওয়া উচিত কিনা, আপনি বিষয়টি নিয়ে কি বলবেন? অবশ্যই, অবশ্যই, অবশ্যই তার শাস্তি হওয়া উচিত, অবশ্যই। কারণ এটা একটা, আজকে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছি, সেই কঠিন একটা পরিস্থিতি নিয়ে যদি কোনো দুই নাম্বারই হয়, কোনো মিথ্যা কোনো কিছু হয়, অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু কাউকে ছাড়েননি। বিগত দিনে আপনি দেখেছেন যারা অন্যায় করেছে, যারা দুর্নীতি করেছেন, তাদের কাউকে কিন্তু আমাদের নেত্রী ছাড়েননি। এবং আগামীতেও যারা দুর্নীতি করছেন, যারা এই ধরনের ইস্যু নিয়ে সাধারণ জনগণের সাথে মজা করছেন, তাদেরকে কিন্তু আমাদের নেত্রী ছাড়বেন না। কঠোরভাবে কিন্তু সে পদক্ষেপ নিয়েছেন এবং করছেন, ভবিষ্যতে করবেন। আর করোনা বিষয়ে যেটা রিজেন্ট হসপিটাল যেটা করেছেন, সেটা অবশ্যই অন্যায় করেছেন, খুবই অন্যায় করেছেন, যেটা বলার ভাষা আসলে আমাদের নেই। আমরা হতভম্ব হয়ে গেছি যখন আমরা এটা দেখছি বা শুনেছি, বা এখনো দেখছি যে উনি আসলে এই ধরনের একটা কাজ কিভাবে করলেন, এরকম একটা খুবই মারাত্মক একটা ইস্যু নিয়ে কিভাবে আমাদের সাথে সে খেলা করলেন, এটা অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। এবং আমরা জনগণেরা, আমরা যারা আছি, আমরা আশা করি অবশ্যই তার শাস্তি হবে, এবং তার শাস্তি দেখার জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষায় আছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু সবকিছু দেখছেন, সবকিছু বলছেন। সে একজন কিন্তু যা করছেন যথেষ্ট করছেন, সে অনেক কিছু করছেন আমাদের জন্য, বিগত দিনে করছেন। আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন, সে আমাদের জন্য আরো অনেক কিছু করবেন। এবং আমরা চাই এই রিজেন্ট হসপিটালের যে সাহেব, অবশ্যই তার বিচার হোক, যেন তাকে দেখে আর কেউ এরকম করার সাহস না পায়। এবং আপনি আরেকটি বিষয় জেনে থাকবেন যে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য বাংলাদেশের আজকে রেকর্ড পরিমাণ রিজার্ভ বাংলাদেশে জমা, যার পেছনে সবচেয়ে বড় অবদান আমাদের সেই প্রবাসী ভাইদের, প্রবাসী বোনদের, যারা দিনরাত পরিশ্রম করে দেশের জন্য, তার পরিবারের জন্য কিন্তু রেমিটেন্স পাঠিয়ে থাকে। এবং যার কারণে আজকে অর্থনীতি কিন্তু বেশ, এই করোনাকালীন পরিস্থিতিতেও বেশ ভালোভাবে আছে এবং প্রায় রেকর্ড প্রায় 36 বিলিয়ন মার্কিন ডলার আপনার রিজার্ভ রয়েছে, এটি রেকর্ড এই সময়ে। তো সেই ইতালিতে আপনি দেখেছেন যে আজকে যেটি গণমাধ্যমে এসেছে, ইতালির প্রধানমন্ত্রী কিন্তু প্রকাশ্যে গণমাধ্যমে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের এক একটি প্রবাসী এক একটি ভাইরাস বোমা। এই যে বিষয়টা, এবং প্রবাসীরা কিন্তু আতঙ্কিত যে মধ্যপ্রাচ্যে বা ইউরোপ আমেরিকাতে যে প্রবাসী ভাইরাস রয়েছে, এইটার প্রতিফলন এদের উপর পড়ে। এই যে ভুয়া আপনার করোনা সার্টিফিকেট বিক্রি, আসলে এদেরকে যে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। তো ভবিষ্যতে যেন আর এইগুলো না ঘটে, সেই বিষয়টি আসলে কর্তৃপক্ষের কি করা উচিত বলে আপনি মনে করেন?
অবশ্যই আমি বলবো যে আমাদের আজকে যারা প্রবাসে ছিলেন তাদের তারা কিন্তু অনেক কষ্ট করেন, তারা অনেক কষ্ট করেন, অনেক কষ্ট করে বিদেশে যান। দেশে আমাদের যে তারা কিন্তু রেমিটেন্স যোদ্ধা, তাদের অনেক বড় একটা অংশ কিন্তু আমাদের দেশের অনেক বড় একটা হাতিয়ার। যারা ছুটিতে এসেছিলেন তারা বিদেশে গিয়েছেন, যাওয়ার পথে যে ইটালির ইস্যুটা ধরেন, যাওয়ার সময় তাদেরকে ঢুকতে দেওয়া হলো না। এখন আমি যেটা বলছি, এমনও হতে পারে যে তাদের মধ্যে থেকে হয়তো অনেকের করোনা ছিলেনই না। রিজেন্টের মতো অনেক জায়গাতে দুর্নীতি হয়েছে করোনা রিপোর্ট নিয়ে। এমনও হতে পারে যে সেই অনেকের রিপোর্টটা ভুল ছিল, হয়তো তার করোনা ছিলই না, বা তাকে ভুল রিপোর্ট দিয়ে এরকম করা হয়েছে। এবং যারা এটা করেছেন অবশ্যই তাদের কঠিন শাস্তি হোক। আজকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মধ্যমণি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি বলবো এটার কঠিনতম বিচার যেন করে এবং জনগণ যেন দেখতে পায় যে না, সে এটার বিচার করেছে, এবং প্রত্যেকটা প্রবাসী যেন আবার ঠিক মতো সে তার কার্য যেখানে সে কাজ করে সেখানে যেন যেতে পারে, সেখানে যেন সে ভালো করে কাজ করতে পারে, যেন এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি আর না হয়। এটা যেন অবশ্যই নেত্রী তার নিজ দায়িত্বে সে যেন এই জিনিসটা খেয়াল রাখেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত কাজী কানিস মুক্তা, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসব। আমরা এবারে কথা বলার চেষ্টা করছি সাতক্ষীরাতে, যেখানে রয়েছেন সম্মানিত বিএনপি নেতা মফিজুর রহমান। দুঃখিত, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা তার সাথে এই মুহূর্তে সংযুক্ত হতে পারছি না। আমরা আবারও যাচ্ছি মতিঝিলে, যেখানে রয়েছেন আব্দুল মান্নান হাওলাদার, সম্মানিত সভাপতি স্বেচ্ছাসেবক লীগ মতিঝিল থানা। আমরা আপনার সাথে কথা বলার চেষ্টা করছি যে বিষয়টি নিয়ে, যে এই যে আপনার করোনাকে ঘিরে সার্টিফিকেট জালিয়াতি যে বিষয়টি আজকে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর, এবং সেটিকে ঘিরে কিন্তু প্রবাসীরা বেশ আতঙ্কিত। এবং আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আপনি হয়তো জেনে থাকবেন যে বিশেষ করে কুয়েতে যেটি হয়েছে, তারা কিন্তু কোটা আরোপ করতে যাচ্ছে বাংলাদেশি শ্রমিকদের জন্য। মাত্র 3 ভাগ কোটার হয়তো প্রস্তাব করা হতে পারে যদি আইনটি পাশ হয়। সেক্ষেত্রে প্রায় 2.5 লক্ষাধিক প্রবাসীকে কিন্তু দেশে ফিরে আসতে হবে। এবং কুয়েতের যেটি ঘটনা, যে আমাদের একজন জনপ্রতিনিধি, যিনি নির্বাচিত একজন সংসদ সদস্য, তিনি মানব পাচার এবং অর্থ পাচারের দায়ে কিন্তু এখন কুয়েতের কারাগারে বন্দী। এই যে বিষয়গুলোকে ঘিরে বহির্বিশ্বে বাংলাদেশের যে ভুল বার্তা বা নেগেটিভ বার্তাগুলো যাচ্ছে, আসলে এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি বিষয়টা হলো কি, যে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশে যে আদম ব্যবসা যে চলে আসছে, এই আদম ব্যবসার শেখ হাসিনা যে স্টেপ নিয়েছিলেন যে কোনো বিদেশি যেন এদেশের বাংলাদেশের মানুষের কাছে প্রচারিত না হয়, তারা বিদেশ ভ্রমণে যেতে পারে, কারণ তারা বৈদেশিক রেমিটেন্স এনে এদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই দেশের অর্থনীতিকে একটা বিরাট ভূমিকা পালন করে। এই চক্রগুলো যখন জননেত্রী শেখ হাসিনা এদেরকে যখন আইন শৃঙ্খলা বাহিনী এদের প্রতি যখন একটি নজর রাখছে, এরা যখন ব্যবসাটা করতে পারছে না, এরা যখন এই আদম পাচার নিয়ে আর দুর্নীতিটা করতে পারছে না, এই দেশে এখনো যে বন্ধ হয়ে গেছে তা না, এদেরই একটা সিন্ডিকেটরা এরা এই মনে করেন বিভিন্ন ক্ষেত্রে এই দুর্নীতির পথগুলো বেছে নিয়েছে। আজকে যে একজন এমপি মহোদয় যে কুয়েতে যে ঘটনাটা ঘটলো, আমরা খুব আশ্চর্য হয়ে গেছি যে তিনি একজন পার্লামেন্টের মেম্বার, তিনি কি করে এদেশের পার্লামেন্টের মেম্বার হয়ে এদেশকে উনি এদেশের মান ইজ্জত সম্মানের কথা চিন্তা না করে সে শুধু নিজের কথাই চিন্তা করেছে। তো যেহেতু ওনাকে মাননীয় উনি ওই দেশে কুয়েতে অ্যারেস্ট আছেন, উনি বাংলাদেশে আসার পরে যেমন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বললো যে উনি আসলে ওনার এই বিষয়টাকে খতিয়ে দেখা হবে এবং এখানে বিচার কার্য শুরু হবে। আর যেটি ইতালিতে যে ঘটনাটা ঘটলো, যে সাহেব আর কি, উনি একটি মেডিকেলের মালিক, উনি তো ওনাকে দেখি যেভাবে করোনা রোগী রাখছিলেন, আজকে সারা বিশ্বে করোনা রোগীকে নিয়ে বাঁচিয়ে রাখার জন্য কোনো অ্যাটম বোমা, টাকা পয়সা কোনো কিছুই কাজে লাগছে না। একমাত্র তার সেবা, সুস্থতা এবং তার সচেতনতা, তিনি ঘরে যাতে থাকে, রেস্টে থাকে, এছাড়া কোনো কিছুই বিশ্বে কোনো মানুষকে এই করোনা থেকে মুক্তি করাইতে পারছে না। এই সময় সে অর্থের লোভে আজকে দেশের মান ইজ্জতকে কিভাবে তিনি ইতালির কাছ থেকে না, আজকে প্রত্যেকটা রাষ্ট্রই এখন বাংলাদেশকে নিয়ে চিন্তিত। এবং আমার সবচেয়ে
লজ্জা লেগেছে যে আমাদের বিমান গেছে, সেটা বললো যে এটা করোনা অ্যাটেম্প বোমার বিমান। আসলে এই ধরনের লোকগুলোকে যেমন গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী একটি ব্রিফ দিয়েছেন যে উনি যেই হোক, এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন যে উনি আমাকে ফোন করেছেন। তো ব্যবসায়িক অনেক সময় মন্ত্রী মিনিস্টারের সাথে যোগাযোগ থাকতেই পারে। উনি বলেছেন যে আপনি যেই হন, আপনি কিন্তু এই বিচারের আওতায় আসতে হবে। তা আমার মতে যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের আবেদন থাকবে একটা বিষয়, যে এই ধরনের চক্রগুলোকে সবগুলো আইডেন্টিফাই করতে হবে। যে আজকে সাহেব সাহেব যেটা করছে, শুধু সাহেব সাহেবই না, এরকম আরো কারা এই চক্রের নেটওয়ার্কের সাথে জড়িত, কারা এই ভুয়া করোনা সার্টিফিকেট দিয়ে বিদেশে আমাদের লোকগুলোকে পাঠানোর চেষ্টা করতেছে। এগুলো এই প্রত্যেকটা সেক্টরই তারা এই আইন শৃঙ্খলা বাহিনী এই কাজটি করলে আমি মনে করি যে এই শুরু থেকে যদি এই আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে স্টেপ নেয়, এ ব্যাপারে পদক্ষেপ নেয়, তাহলে এটা নিয়ে সামনের দিকে আর খেলাটা খেলতে পারবে। তবে অবশ্যই আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে, আমি একজন রাজনীতিবিদ হিসেবে, আমি এই করোনাকে নিয়ে আমার বহির্বিশ্বে আমার দেশের যারা মানিজ্য এবং সুনাম ক্ষুণ্ণ করেছেন তাদের দৃষ্টান্ত শাস্তি আমি কামনা করি, এবং সর্বোচ্চ শাস্তি যাকে এই ধরনের এরকম একটি সর্বোচ্চ শাস্তি হয় যে ওনাকে দেখে যেন আর কেউ এই ধরনের কাজে উদ্বুদ্ধ না হতে পারে, এই ধরনের কাজে কেউ যেন আরো উৎসাহিত না হতে পারে। ধন্যবাদ। আমরা আপনার আলোচনার সূত্র ধরেই এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আপনি যেমনটি বলছিলেন যে আপনারা যারা রাজনীতিবিদ, যারা হয়তো দীর্ঘদিন যাবৎ রাজনীতি করে আসছেন, রাজনীতির জন্য দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করে থাকেন, কিন্তু আমরা দেখে থাকি শুধুমাত্র বর্তমান সরকারই না, অতীতেও যে সমস্ত সরকার ক্ষমতায় ছিল, বিভিন্ন সরকারের ক্ষমতার আমলেই কিন্তু এই ধরনের কিছু ভুইফোড় বা যাদেরকে আমরা অনুপ্রবেশকারী বলে থাকি রাজনীতির ভাষায়, যে তারা কিন্তু তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য, ব্যক্তিগত সুবিধার জন্য, আত্মীয় স্বজনের সুবিধার জন্য, পরিবারের সুবিধার জন্য এ ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে থাকে, যেগুলো পরবর্তীতে কিন্তু দলের ইমেজের উপর একটি প্রভাব ফেলে। এবং দেখতে পাবেন যেটি আপনার গণমাধ্যমে এসেছে এই শাহেদের ব্যাপারেও, আপনার শাহেদ করিমের ব্যাপারেও, যে তিনিও আওয়ামী লীগের নাকি কোনো একটি কমিটির সদস্য, এবং বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন সরকার, বিভিন্ন কমিটির সদস্য তাদের নাম পাওয়া যায়, বিভিন্নভাবে তারা এটি ভাগিয়ে নিয়ে থাকেন। তো এই যে আপনার এগুলো নাম ভাঙিয়ে, এবং অনেক ক্ষেত্রেই এদের দাপটের কারণে কিন্তু অনেক ত্যাগী নেতারা রাজনীতি বিমুখ হয়ে পড়ে। এক্ষেত্রে আসলে আপনারা যারা প্রকৃত রাজনীতিবিদ রয়েছেন, বা যারা সরকার রয়েছে, বা যারা দলের প্রধান রয়েছে, বা দলের বিভিন্ন নেতৃত্ব পর্যায়ে রয়েছে, তাদের আসলে কি ধরনের ভূমিকা পালন করা উচিত বলে একজন রাজনীতিবিদ হিসেবে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমরা যারা রাজনীতি করি, এবং জননেত্রী শেখ হাসিনা আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই দুজনের আদর্শিত হয়ে যারা রাজনীতি করি, অ্যাকচুয়ালি বঙ্গবন্ধু এই বাংলাদেশকে স্বাধীন করেছেন, এবং বঙ্গবন্ধু এই স্বাধীনতার পরবর্তীতে তিনি সরকার গঠন করেছেন, তখনকার থেকে বাংলাদেশের মানুষ রাজনীতি করে পয়সা কামাতে হবে, এবং রাজনীতি করলেই পয়সা কামাতে হবে, অর্থ করতে হবে, বিত্ত করতে হবে, এই টেন্ডেন্সিটা ছিল না। এটা দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় না থাকার কারণে মুষ্টিময় এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্র ক্ষমতায় আসার পরই বাংলাদেশের মানুষের ভিতরে রাজনীতি মানেই অর্থ। রাজাকাররা এদেশের পার্লামেন্টের মেম্বার হয়েছেন, মন্ত্রী হয়েছেন, যুদ্ধ অপরাধীরা এদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। এই কালচার অব্যাহত থাকার কারণেই আজকে রাজনীতিতে কিছু অসাধু লোক প্রবেশ করে তাদের ফায়দা লাভ করতে চেষ্টা করছে। আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন, এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এদেশের স্বাধীনতা অর্জন হয়েছে, এবং যখনই বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকেন, তখনই যে কোনো সংগ্রাম, যে কোনো মহামারী, এটা বাংলাদেশ আওয়ামী লীগ খুব নিষ্ঠার সাথে পালন করে থাকেন। আর আপনি যে কথাটা বলছেন যে শাহেদ করিম সাহেব, যিনি যে উনি বিভিন্ন সংগঠনে ওনার নাম জানা যাচ্ছে, আসলে কি আমাদের সংগঠনটা তো অনেক বড়। এখানে সংগঠনের কোনো নেতার পরিচয় বা কোনো কর্মীর পরিচয়
কেউ প্রবেশ করে কোনো নেতার সাথে একটা ছবি তুলে এরা যদি ফায়দা লোটে, এখানে এটাকে বন্ধ করা খুব কষ্টসাধ্য। কারণ দেখা গেল যে কোনো একজন বড় ব্যবসায়ী সে এখন একজন বড় নেতাকে খুঁজে, যে তাকে যদি একটু খুশি করাতে পারে, তার সাথে যদি একটা ছবি তুলতে পারে, এটা আমি অফিসে নিয়ে বেঁধে রাখবো, এটা আমার পুঁজি। যে আমি মাননীয় একজন মন্ত্রীর সাথে আছি, আওয়ামী লীগের বড় এক নেতার সাথে আমার ছবি আছে, আমার ক্লায়েন্ট আমার কাস্টমার দেখে বলবে যে না উনি তো অনেক বড় মাপের লোক। এই ট্রেডিশনটা আমাদের বন্ধ করতে হবে। যেমন এখন আমাদের বাংলাদেশে অনেক মন্ত্রী মিনিস্টার আছেন যে ওনারা কিন্তু কার সাথে ছবি তুলে নেন, এই ছবিটাকে পুঁজি করে তারা। আর যে কমিটির কথা বলছেন, যে আপনি যেটা বললেন যে উনি বাংলাদেশ আওয়ামী লীগের বা সহযোগী কোনো সংগঠনের কোনো, আমার জানা মতে নাই যে উনি কোনো সংগঠনে আছে। যেটা বললাম ওই যে চাটুকতা, আমাদের দেশের মানুষ ব্যবসায়ীরা চাটুকতা, এই চাটুকতার কারণে হয়তো দেখা গেল কোন ক্যাবিনেট কোনো মিনিস্টারের সাথে তিনি একদিন হয়তো কারো মাধ্যমে পরিচয় হলেন, বা কোনো নেতা বা কোনো সেমিনারে গিয়ে বা কোনো সমাবেশে গিয়ে তিনি হয়তো গেলেন, ওইটাকে পুঁজি করে হয়তো এই ধরনের ঘটনা ঘটাতে পারে। আমাদের আওয়ামী লীগের আপনি আমাদের স্বেচ্ছাসেবক লীগে একজন সাবেক সাবেক ছাত্র নেতার একে নিয়ে সংগঠিত হয় এই সংগঠনটা দাঁড়িয়েছে। আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রতিষ্ঠাতা আফম বাহাদুর নাসির, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমাদের ওনার অ্যাচিভমেন্ট হলো যে আমার স্বেচ্ছাসেবক লীগে এক ছাত্রলীগ ছাড়া কোনো লোক প্রবেশ করতে পারবে না, কারণ সাবেক ছাত্র নেতাদের নিয়েই স্বেচ্ছাসেবক লীগটা গঠিত হয়েছে। এটা একটা পরীক্ষিত সংগঠন, যেমনি সেরকমই ছাত্রলীগও একটি ত্যাগ এবং মহিমার মাধ্যমে ছাত্রলীগ গঠন হয়। এখন মাঝখানটা অনেক অনেক সংগঠন আছে যে তাদের ব্যক্তি স্বার্থতা, তারা বাল্যক, সেটা জননেত্রী শেখ হাসিনা নিজেই পরিচয়। সম্মানিত সভাপতি, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসবো। আমরা এবারে যাচ্ছি কাফরুলে, যেখানে রয়েছেন কাজী কানিস মুক্তা। আমরা আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন যে করোনা পরিস্থিতিতে আসলে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বেরই প্রতিটি সেক্টরে কিন্তু স্থবিরতা বিরাজ করছে, সেখানে শিক্ষাক্ষেত্রেও কিন্তু এর বাইরে নয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী যেটি আবেদন করেছেন, অনুরোধ করেছেন বা আহ্বান জানিয়েছেন যে এই যে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য বিশেষ করে শিক্ষার্থীরা যেন স্বতঃস্ফূর্তভাবে সেই অনলাইনে ক্লাসে আপনার যোগদান করতে পারে, সেই জন্য কিন্তু তাদেরকে ইন্টারনেটের যে বিভিন্ন প্যাকেজ রয়েছে সেটি শিক্ষার্থীদের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ প্যাকেজ ফ্রি দেওয়ার জন্য অনুরোধ করেছেন যারা কর্তৃপক্ষ রয়েছেন, এবং তিনি আহ্বানও জানিয়েছেন। তো এই যে মাননীয় শিক্ষামন্ত্রীর যে একটি আহ্বান শিক্ষাকে ঘিরে শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের কল্যাণের জন্য, তো বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে সিদ্ধান্তটা নিয়েছেন, একদিক দিয়ে ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন, কারণ বাচ্চারা ঘরে বসে থাকবে, কিছু করবে না, আসলে একটা যেটাকে বলে অলস অলস হয়ে যাবেন। তো অনলাইনে যে ক্লাসটা হচ্ছে, বাচ্চারা সবাই ক্লাস করছে, দেন আমার বাচ্চাও কিন্তু অনলাইনে ক্লাস করছে, এবং এটা খুবই ভালো একটা উদ্যোগ। কারণ এই ক্লান্তি লবণে আসলে এটা কবে শেষ হবে এই করোনা, আমরা কেউ সেটা বলতে পারছি না, আমরা কেউ বলতে পারছি না যে এটা আসলে কবে যাবে। তো অনলাইন যেটা করেছে সেটা খুব ভালো করেছে, খুবই ভালো হয়েছে বাচ্চাদের জন্য। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যে কোনো দুর্যোগে উনি চেষ্টা করেন জনগণের পাশে থাকার জন্য, থাকেন। এবং আমরা যারা আছি, তৃণমূলের নেতা কর্মীরা যারা আছি, আমরা কিন্তু যেই জিনিসটাই দেন, আমরা চেষ্টা করি যে সেটা যেন আমরা সবার মাঝে দিতে পারি, থাকতে পারি, সবার পাশে দাঁড়াতে পারি। এবং উনি অলওয়েজ সবসময় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সবার পাশে থেকেছেন, এবং উনি এখনো আছেন, উনি পাশে থাকার জন্য সবকিছু করছেন। এই যে প্রণোদনাগুলি যে দিয়েছেন উনি কিন্তু জনগণের পাশে থাকার জন্য এত বড় বড় প্রণোদনা উনি দিয়েছেন। আর শিক্ষাক্ষেত্রটা অবশ্যই অনলাইনে যেটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে, বাচ্চারা পড়ছেন, পড়াশোনার সাথে তারা অ্যাক্টিভ আছে, এটা খুব ভালো হয়েছে। আমরা আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কাফরুল থানার পক্ষ থেকে এই করোনাকালীন সময়ে আপনার এলাকার জনসাধারণের জন্য, নিম্ন আর অসহায় মানুষদের জন্য কি কি উদ্যোগ নিয়েছেন? উদ্যোগ যেটা আমরা করেছি এবং করছি, আগামী তো ইনশাল্লাহ আমরা করব।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যে ত্রাণ এসেছেন আমাদের মেয়র মহোদয়ের কাছে, তার কাছ থেকে আসা যে ত্রাণ আমাদের বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের মাহমুদা বেগম পিক আপার মাধ্যমে আমরা তৃণমূলের যারা আছি আমরা চেষ্টা করেছি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, সবার পাশে থাকার জন্য। সবার পাশে আমরা দাঁড়িয়েছি, এখনো দাঁড়াচ্ছি, আগামীতেও ইনশাল্লাহ আমরা সবার পাশে থাকবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক করেছেন, কোন দেশে আমার মনে হয় না আসলে এরকম ভাবে করেছে। তিনি যেরকম করেছেন, তিনি অনেক করেছেন আমাদের জন্য, এত করছেন। এবং আমরা তার হয়ে তৃণমূলের নেতা কর্মীরা আমরা সব সময় যেখানে যে কোনো সমস্যা হচ্ছে আমরা সবাই দৌড়ে যাচ্ছি, পাশে দাঁড়াচ্ছি, এবং আমরা আগামীতে অনেক চেষ্টা করব সবসময় পাশে থাকার জন্য। আর আগামী দিনগুলোকে ঘিরে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই পরিকল্পনা তো আছে, পরিকল্পনা তো অবশ্যই আছে। অনেক আমাদের আশেপাশে তো অনেক অসহায় মানুষ আছেন, তাদের জন্য একটার পর একটা উদ্যোগ নিচ্ছেন। আমরা চেষ্টা করব যেন সেই উদ্যোগগুলো যেন সৎভাবে সবার মাঝে আমরা পৌঁছে দিতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত কাজী কানিস মুক্তা, সম্মানিত সদস্য বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কাফরুল থানা। আমরা আবারও যাচ্ছি মতিঝিলে, যেখানে রয়েছেন সম্মানিত সভাপতি বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের। আমরা আপনার মাধ্যমে যে বিষয়টি জানতে চাই যে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আপনি একজন স্বেচ্ছাসেবক লীগের অভিভাবক মতিঝিল থানার, তো মতিঝিল থানাকে ঘিরে বা আরও বিভিন্ন এলাকাকে ঘিরে করোনাকালীন সময়ে আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন? জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমরা 9 নম্বর আমরা মতিঝিল থানা স্বেচ্ছাসেবক লীগের নিজ উদ্যোগে, অর্থাৎ আমাদের নিজেদের তহবিল থেকে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি মানুষের পাঠযোগায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে উপহার সামগ্রী, যেটা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে আমাদের কাউন্সিলর মহোদয়ের কাছে আসছেন, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোজাম্মেল সাহেবের কাছে আসছেন, তার সাথে সমন্বয় করে এই ত্রাণগুলো আমরা একটি সিরিয়াল করে এবং ভোটার আইডি কার্ড নিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়িতে আমরা দিয়েছি। আমরা মাইকিং করেছি সচেতনতার জন্য, যে আপনারা বাংলাদেশ সরকারের যে নিয়ম বাঁধা যে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে, এবং যখন যে নির্দেশনা আসছে, যখন যে মানে বাংলাদেশ সরকার থেকে মানুষের জন্য যে নির্দেশনাগুলো আসছে সেগুলো আমরা মাইকিং করে প্রত্যেকটা এলাকা গলিগুলিতে আমরা কথা বলেছি, মানুষকে সচেতন করিয়েছি, এবং আমরা বলেছি যে এই মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনারা নির্দেশটা না মানেন তাহলে এই রোগটা যে কিভাবে ছড়াবে, এটার জন্য আপনার জন্য কি ধরনের ক্ষতি, দেশের জন্য ক্ষতি, জাতির জন্য ক্ষতি, এগুলো আমরা বোঝাতে চেষ্টা করেছি। এবং আমরা, আপনারা জানেন যে এই ত্রাণ দেওয়ার সাথে সাথে এই মহামারী করোনার সাথে একটি ডেঙ্গুর একটি প্রভাব আমরা দেখতে পেয়েছি, ডেঙ্গু মশার প্রভাব আমরা দেখেছি। আমাদের ব্যারিস্টার ফজলুল তাপস সাহেব তিনি যখন উনি সিটি কর্পোরেশন দক্ষিণের দায়িত্ব নিলেন, তখন উনি 1 বছরের জন্য প্রতিটি ওয়ার্ডে ওষুধ ছিটানোর এবং এই ডেঙ্গু প্রতিরোধ করার জন্য উনি একটি পদক্ষেপ দিয়েছেন। সেই পদক্ষেপও আমরা ওয়ার্ডের আমাদের স্বেচ্ছাসেবক, যেহেতু আমরা স্বেচ্ছাসেবক, সেহেতু আমরা এই ওষুধগুলো সিটি কর্পোরেশনের লোকদের সাথে করে নিয়ে আমরা প্রতিটা অলি গলিতে আমরা ছিটানোর চেষ্টা করেছি। আমরা আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি জেনে থাকবেন যে একটি সংগঠনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষই থাকে এবং বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, নিম্ন আয়ের মানুষ থাকে, মধ্য আয়ের মানুষ থাকে, এবং আপনার সংগঠনের যারা এই করোনাকালীন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন যে সমস্ত কর্মী বা সদস্য বা যারা বিভিন্ন নেতাকর্মী রয়েছে, তো সংগঠনের পক্ষ থেকে তাদের জন্য আপনারা বিশেষ কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? ধন্যবাদ। আমি এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম যে আমাদের সংগঠনের অনেক নেতা কর্মী আছে। আপনারা জানেন যে আমরা স্বেচ্ছাসেবক লীগ একটা পরিচ্ছন্ন রাজনীতি করি। আমাদের সংগঠনের অনেক নেতা কর্মী আছে যাদের অবস্থা খুব খারাপ ছিল, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, এবং আমরা ব্যক্তিগত উদ্যোগ থেকে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক তারিক সাইদ এবং সভাপতি কামরুল হাসান রিপনের নেতৃত্বে আমরা ওনাদের বিভিন্ন সামগ্রী আমাদের এলাকা পৌঁছে দিয়েছি, আমাদের প্রতিটি ওয়ার্ডে পৌঁছে দিয়েছি। এবং আমরা
এটা বলতে আমার ঈদের সময় অনেক লোক খুব অসহায়ভাবে জীবনযাপন করেছে, যেমন ঈদ করতে পারছে না। মাননীয় প্রধানমন্ত্রী যে 2,500 টাকার যে প্যাকেজটি দিয়েছে, হয়তো অনেকে পেয়েছে, কারণ একটি ওয়ার্ডে দেখা গেল যে 28,000 30,000 লোকের বসবাস, সেখানে 1,000 2,000 প্যাকেজ দিয়ে অনেকেই অনেকেরই এই গ্যাপটা পূরণ করা যায়নি। যার কারণে অনেক আমরা দেখেছি যে আমাদের এই এলাকায় অনেক বাড়িওয়ালাও, কারণ 3-4 মাস তারা ভাড়া পায় না, তাদেরও অবস্থা খারাপ ছিল, তাদেরও অনেক সময় লসে তারা বলতে পারেনি। আমাদের কাছে বলছে আমরা যেভাবে পাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রিক বলেন, আমরা ব্যক্তিগতভাবে বলেন, আমাদের এলাকার সুশীল সমাজ যারা আমাদের হেল্প করেছেন তাদের মাধ্যমে বলেন, আমরা যথেষ্ট কাজ করার চেষ্টা করছি। সম্মানিত সভাপতি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, সর্বশেষ যে বিষয়টি, যে আপনার এই স্বেচ্ছাসেবক লীগ মতিঝিল থানার পক্ষ থেকে অনাগত ভবিষ্যতের দিনগুলোতে, আমরা কেউ জানি না আসলে এই করোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সেই অনাগত ভবিষ্যতের দিনগুলোকে ঘিরে বিশেষ কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আমরা বিষয়টা হলো কি যে আমরা মহানগরের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, এবং যেহেতু আমরা চেইন অফ কমান্ডের রাজনীতি করি এবং আমরা লোকাল যে কাউন্সিলর আছেন এবং এমপি মহোদয় আছেন, আমরা ব্যক্তিগতভাবে আমরা আমাদের সংগঠন, কারণ আপনারা জানেন যে এখন বাংলাদেশের অনেক সংগঠনই ওনারা কাজ করছে না, হয়তো কেউ রোগের ভয়ে বা এই করোনার ভয়ে বাড়ি থেকে বের হচ্ছে না, কিন্তু আমরা ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ এরা কাজ করছে। সেই ধারাবাহিকতায় আমরা আমাদের সামনে যে একটা পরিকল্পনা আছে যে আমরা মানুষকে সচেতন করার জন্য ক্যাম্পেইন করছি, এবং প্রতিটা গলিতে গলিতে যে আমরা মুরব্বীদের সাথে বসছি যে আপনারা আপনাদের ভাইটিয়াদের সচেতন করেন, আপনি নিজের পরিবারকে সচেতন করেন, নিজের সন্তানকে সচেতন করেন, কারণ এই মহামারীটা আজকে আক্রান্ত হার যতই কম হোক আর মৃত্যুর হার যতই কম হোক, আমাদের সচেতনতাটা আরো প্রকট ভাবে, আরো সিরিয়াস ভাবে আমাদের মানুষের মাঝে আমাদের ইয়ে করতে হবে। কিন্তু আপনি দেখবেন বাজারে, হাটে বাজারে বা মতিঝিলের চিত্র যদি দেখেন আপনারা, এখানে অনেক ব্যবসা বাণিজ্য হয় রাস্তাঘাটে, সেই সব জায়গায় কিন্তু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এখন মানুষ মানে নিজের জীবিকা অর্জনের জন্য বাধ্য হয়েছে, তারা বের হয়েছে, কিন্তু তাদের ভিতরে যে এই সচেতনতার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে আমরা প্রতিটা মানুষকে লিফলেট দিয়ে সচেতন করার চেষ্টা করব, এবং আমরা প্রতিটা গলিতে গলিতে একটা ক্যাম্পিং এর সিস্টেম করব, যে আমাদের 3-4 জন লোকজন থাকবে এবং সবসময় মাইকিং করে তাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য উদ্বুদ্ধ করা হবে। এবং জননেত্রী শেখ হাসিনা যখন যেভাবে আমাদের ত্রাণ সামগ্রী আমাদের মাঝে পৌঁছে দেয়, সেগুলো আমরা আমাদের দলীয় নেতা, আমাদের দলীয় ফর্ম থেকেও যে ত্রাণগুলো আছে সেগুলো নিয়েও আমরা মানুষের মাঝে কাজ করার আমাদের দৃঢ় করতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত সভাপতি, মতিঝিল থানা বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। আপনারা সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন জয়যাত্রা সংলাপ। আমরা কথা বলার চেষ্টা করছিলাম বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে করোনা পরিস্থিতিকে ঘিরে যে বিভিন্ন উদ্যোগ, যে সমস্যাগুলো, সেগুলো নিয়েই আমাদের সাথে আজকে যারা সম্মানিত অতিথি হিসেবে যুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে আমরা আরেকবার কথা বলতে চাই, আমাদের সাথে আরেক যে সম্মানিত অতিথি রয়েছেন কাজী কানিজ মুক্তা। আমি আপনার কাছে সর্বশেষ যে বিষয়টি জানতে চাই যে আপনি আপনার পক্ষ থেকে এদেশের জনসাধারণ বা প্রবাসী ভাই যারা রয়েছে আমাদের দেশের অর্থনীতির জন্য তারা কাজ করে থাকেন, এই সংকটকালীন সময় তারা বিভিন্ন বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়েছে, তো তাদেরকে ঘিরে আপনার কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। ধন্যবাদ এই প্রশ্নটির জন্য। আমি প্রবাস নিয়ে একটা কথা বলতে চাই। আজকে আমাদের যে কুয়েতের একটা ইস্যু, যে ইস্যুটা আজ সারা বিশ্বের কাছে আমাদের মান সম্মান অনেকখানি নষ্টই করে দিয়েছেন। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে যারা দালাল আছেন সেই দালালদেরকে যেন আইনের আওতায় আনা হয়, তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এবং কিছু নিরীহ লোকদেরকে অযথাই বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ফিঙ্গারপ্রিন্ট করে, যারা সংবাদকর্মী ছিলেন, যারা বিদেশে অনেক ভয় বুকের ভিতরে নিয়ে তারা সংবাদ সংগ্রহ করেছেন, ওই দেশের কথা বাঙালিদেরকে জানিয়েছেন, বাংলাদেশের কথা ওই দেশে জানিয়েছেন, এবং দালালদের
দালালদেরকে তারা দু একটা খোঁচা মেরেছিলেন বলে তাদেরকে মিথ্যা ব্লেম দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছে যমুনা টেলিভিশনের শেখ এহসানুল হক খোকন, একজন হচ্ছেন বাংলা ভিশনের কামরুজ্জামান বাবলু এবং আছেন মিজান। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এই জিনিসগুলোকে একটু খতিয়ে দেখা হোক, কারণ যাদেরকে ফিঙ্গারপ্রিন্ট করে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের একটি পরিবার আছে, তাদের বাচ্চা কাচ্চা আছে, কিভাবে তারা চলছে, কিভাবে তাদের সংসার চলছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত কাজী কানিস মুক্তা, আপনি সুন্দর একটি বিষয় উপস্থাপন করেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন জয়যাত্রা সংলাপ। সময় স্বল্পতার কারণে আমাদের আজকের মতো এখানে বিদায় নিতে হতো। যাবার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে যারা অতিথি হিসেবে ছিলেন, জনাব আব্দুল মান্নান হাওলাদার, সম্মানিত সভাপতি স্বেচ্ছাসেবক লীগ মতিঝিল থানা, কাজী কানিস মুক্তা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য কাফরুল থানা, এবং আরও সম্মানিত দুজন অতিথি ছিলেন যারা আজকে আমাদের সাথে তাদের ব্যক্তিগত সমস্যার কারণে যুক্ত হতে পারেননি। যাবার আগে সকলের কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই সকলেই স্বাস্থ্যবিধি মেনে সচেতনভাবে চলাচল করার চেষ্টা করবেন, এবং যারা যথাযথ কর্তৃপক্ষ রয়েছেন সরকারের তারা অবশ্যই এই দুর্নীতিবাজদের বিষয়ে আশা রাখবো সচেতন থাকবেন, যাতে আমাদের জনসাধারণ তাদের প্রাপ্য সেবা এবং সুযোগগুলো পেয়ে থাকে। এবং একটি কথা আমরা সকলেই জানি, দুর্নীতিবাজ কখনো কোনো দলের হতে পারে না, কোনো সংগঠনের হতে পারে না। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।